গত ২ দশক তো একটা বীভৎস অবস্থা ছিল সারা বাংলাদেশে এবং তার আ এই বীভৎস ভয়ানক পরিস্থিতির বাইরে কিন্তু আমার এই যশোর ৪ নির্বাচনী এলাকার লোকজন ছিল না। এখানে সবাই তারই ভুক্তভোগী। মামলা, হামলা, অন্যায়, অবিচার, অত্যাচার সবকিছু মানুষকে এক্কেবারে মানে নিবিড়ভাবে এখানে মানুষকে বিধ্বস্ত করে দিয়েছে। সেই বিধ্বস্ত একটা জায়গায় থাকার পরেও মানুষ চেষ্টা করেছে এখান থেকে কিছু নিজস্ব আঙ্গিকে উন্নয়ন অগ্রগতির দিকে এই অঞ্চলটাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেটা তো সম্ভব হয়নি দুঃশাসনের জন্য, সম্ভব হয়নি ফ্যাসিজমের কারণে। এবং একটার পর একটা ফ্যাসিবাদী সরকার তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য যত অপকর্ম আছে সেইগুলো করেছে। এর বাইরে আমার মনে হয় যে এখানে ব্যাপক কোনো উন্নয়ন অগ্রগতি হয়েছে এটা বলা যাবে না। এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, এখানকার মানুষ ধর্মভীরু মানুষ, এখানকার মানুষ আপনার সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্বাসের মানুষ। কিন্তু তারপরেও শুধুমাত্র আওয়ামী লীগের দুঃশাসনের কারণেই কিন্তু এই অঞ্চলটা এক্কেবারে বিধ্বস্ত ছিল। এই বিধ্বস্ত পরিস্থিতির ভিতরে থেকে উন্নয়ন অগ্রগতির কথা যদি কিছু বলেন সেখানে আমার মনে হয় না কিছু বলা যাবে। তারপরে মনে করেন যে এখন একটা নির্বাচন আসছে, এই পরিস্থিতির পরে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনে সবার স্বতঃস্ফূর্ততা আছে। সাধারণ মানুষ থেকে শুরু করে দীর্ঘদিন লড়াই সংগ্রামে মানুষ মাঠে ছিল, কাজ করেছে এবং একটিমাত্র তাদের প্রত্যাশা ছিল একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা ইলেকশন হবে বাংলাদেশে এবং মানুষ সেই ভোটের ভিতর দিয়ে একটা জনপ্রতিনিধি নির্বাচন করবে প্রতিযোগিতার মধ্য দিয়ে। সেই আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে কিন্তু মানুষ যুদ্ধ করেছে বিগত ১৭-১৮ বছর মাঠে ময়দানে, মামলা হামলায় তারা জর্জরিত হয়েছে। নির্বাচনী প্রচারণায় ১ম আমার একটা বিষয় আমি ভোটারদেরকে বলছি যে, আমরা অনেক কষ্ট করে দেশটাকে নতুনভাবে আবার সাজানোর চেষ্টা করছি। একটা গণতান্ত্রিক পরিবেশের ভিতরে দেশটা নিয়ে যেতে চাই। তার জন্য একটা ভোট সামনে আসছে। এই ভোটে আমাদেরকে যদি তারা ভোট দেয়, আমরা আশা করি ১০০ ভাগ এখানে আমরা নিশ্চিত যে আমরা এই বাংলাদেশের মাটি মানুষকে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা দিতে পারবো। তারপরে ধরেন আমাদের নেতা জনাব তারেক রহমান আ ৩১ দফা এই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের একটা বড় ধরনের ফিরিস্তি দিয়েছেন। সেখানে হেন কোনো জিনিস নাই যে বাদ আছে। উন্নয়ন অগ্রগতি সবকিছু তিনি কিন্তু ওখানে তুলে ধরেছেন। মেইনলি আমি যেটা আ ভোটারদেরকে আহ্বান করছি সেটা হলো বিগত ৩টা ৪টা নির্বাচনে ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারে নাই যারা, এরা নতুন ভোটার যারা, এদেরকে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। আমার নেতাও আ এখানে বিভিন্ন রকম পরিকল্পনা দিয়েছেন। যেমন যুবকদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করা। উনি বলেছেন সরকার গঠন করলে ১ কোটি এই বেকার যুবকদেরকে উনি চাকরি দিবেন। যারা ওই সময় চাকরি পাবে না, বেকার থাকবে, বেকার ভাতাও দিবেন। আবার উনি বলেছেন যে সমস্ত মেয়েরা এই আ শিক্ষা-দীক্ষায় এখনো অপারদর্শী, তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা এবং শিক্ষার প্রত্যেকটা স্টেপে তাদেরকে অবৈতনিকভাবে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া। মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন সেবা, মাতৃত্বকালীন ভাতা এগুলো আবার বৃদ্ধি করার ওনার একটা পরিকল্পনা রয়েছে। তো এগুলো আমরা বলতেছি। যুবকদের চাকরির কথা বলতেছি। যুবকদের গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলতেছি। গণতান্ত্রিক একটা নতুন দেশের কথা বলতেছি। আমরা আ আ স্বাস্থ্যসেবার কথা বলতেছি এবং আ বিশেষ করে সবচেয়ে বড় যে বিষয়টা আমি এই নির্বাচনের মাঠে নিয়ে নেমেছি, সেটা হলো যে আমার নির্বাচনী এলাকা, একটা অঞ্চল শিল্প দিয়ে ভরা আছে, আরেকটা অঞ্চল কিন্তু শিল্প নাই। এই অঞ্চলটা আমি শিল্প অঞ্চল হিসাবে আমি গড়ে তুলতে চাই। যেখানে ২০,০০০-৩০,০০০ লোকের কর্মসংস্থান হবে। এটা একটা বড় মানে শ্রমবাজার আমি তৈরি করে সেখানে মানুষের এই বাকরির যে অভাবটা এটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সামাজিক নিরাপত্তার কথা বলেও ভোট চাচ্ছি। আমরা অর্থনৈতিক নিরাপত্তার কথা বলেও ভোট চাচ্ছি। বিগত দিনে যে ধরনের অর্থনৈতিক অপব্যবস্থা সারা বাংলাদেশে ছিল, এটাকে
এ আমরা পিছনে ফেলে আমরা উন্নয়ন অগ্রগতিতে নিয়ে আধুনিক একটা বাংলাদেশ, আধুনিক একটা অর্থনীতির বাংলাদেশ আমরা গড়ি। এই জাতিকে উপহার দেওয়ার প্রত্যাশা, বিশেষ করে যুবকদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমি স্কুল, কলেজ থেকে শুরু করে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট যত অনুন্নত সেক্টরগুলো আছে, যেটা বিগত দিনে হয় নাই, এই সমস্ত কিছু আমি একটা পরিপূরক মাত্রায় নিয়ে যেতে চাই। এটা আমি ভোটারদের কাছে কিন্তু তুলে ধরছি সবসময়। যে তারা অন্তত এই উন্নয়নের দিক থেকে আ আমি মনে করি তারা কোনো অবস্থায় বঞ্চিত হবে না। তারা বরং আবার বেশি মাত্রায় উন্নয়ন আ পাবে। অন্যান্য সংসদীয় এলাকায় কি হবে সেটা জানি না। কিন্তু আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব যশোর ৪ নির্বাচনী এলাকাকে একটা অনিন্দ্য সুন্দর একটা নির্বাচনী এলাকা, একটা জনগোষ্ঠীর, একটা শিক্ষিত জনগোষ্ঠীর, একটা উন্নয়নমূলক জনগোষ্ঠীর, একটা বড় ধরনের অ্যা কর্মচাঞ্চল্যের, বেকারত্ববিহীন একটা সমাজ গঠনের জন্য আমি প্রস্তাব করতেছি, ভোটারদেরকে বলতেছি এবং ভোটাররা প্রচন্ড পরিমাণে এ বিষয়ে সাড়া দিতেছে। গণতন্ত্রর কথা আমরা বলতেছি। তো এখান থেকেই তো গণতন্ত্রটা চর্চা হবে। সেক্ষেত্রে সবাই ভোট চাচ্ছে যাচ্ছে নির্বিঘ্নে। আমরা কাউকে কোনো অবস্থাতেই বাধা দিচ্ছি না। আমরা বাধার সম্মুখীনও হচ্ছে না। জামাতের সাথে আমরা বরাবরই আমাদের একটা সম্প্রীতি ছিল। তাদের সাথে আমরা অনেকবার ইলেকশন করেছি। তাদের বাইরে রেখেও আমরা ইলেকশন করেছি। দেখেন ১৯৯১ সালে জামাত ইন্ডিভিজুয়ালি তারা ইলেকশন করেছিল। সেখানে ২৫,৭০৭ ৯৪৭ ভোট তারা পেয়েছিল। আবার ৯৬ সালে তারা ইন্ডিভিজুয়ালি ভোট করেছিল। সেখানে ২৫,১১২ ভোট পেয়েছিল। তো এই ভোটের আ সিকোয়েন্সটা যদি আপনি বিবেচনা করেন, তাদের কিন্তু ভোটটা একটা স্ট্যাটিক। তাদের খুব একটা হ্রাসবৃদ্ধি যে হয়েছে তা না। এই প্রশাসন নিয়ে আমার বড় অভিযোগ আছে। আমি তো মাঠের মানুষ, কর্মী-বান্ধব লোক। আমি গণমুখী মানুষ। আমি এই মাঠে দেখেছি যে মানুষ কি চায়। তো সেখানে দেখেন আমি একটা সিম্পল উদাহরণ দেই যে আমাদের প্রশাসন আ কিছুদিন আগেও আমাদের জেলার আ একজন বড় কর্মকর্তা যিনি এখন নাই চলে গেছেন। উনিও কিন্তু আমি এই টিল টুডে উনি থাকা অবস্থায় অন্তত ১০ টা কাজ দিয়ে গেছি, একটা কাজও করে নাই। আমাকে সাপোর্ট করে নাই। এবং সর্বশেষ আজ থেকে ২০ দিন আগে একটা বড় ধরনের আ আ জেলা পরিষদের একটা বরাদ্দ আসছে। প্রত্যেক উপজেলাতে ৪ টা ৫ টা করে বরাদ্দ আছে এবং এই আমার নির্বাচনী এলাকা এই অভয়নগর এবং বাগারপাড়ায় আ প্রায় ৮ টা বরাদ্দ আসছে। এই ৮ টা প্রতিষ্ঠানের একটাও কিন্তু বিএনপির লোক লালন-পালন করে না। ৮ টা প্রতিষ্ঠানই জামাতের। এবং সর্বশেষ দেখেন, এটা আমি আমাদের পুলিশ প্রশাসনকে দায়ী করব। আমার ওখানে একটা মামলা হয়েছে। অভয়নগরে একটা মামলা হয়েছে। এই মামলা কিন্তু আমরা চাইনি। আমরা এটা মামলা করতে দিতে বলি নাই এবং আমরা কোনো অবস্থাতেই এই পর্যায়ে এসে আমরা কিন্তু মামলা দিতে পারি না। কি আমরা মামলা পারি হবে? না। এটা একটা সন্ত্রাস আ দমন আইনের মামলা দিয়েছে। এখন কোথাও সন্ত্রাস হলো না, সন্ত্রাস দমন আইনের মামলা কেন হবে? এখানে একটা বিগ আ মেকিং আ মানে চলছে। কি কারণে বুঝলাম? এটা ভোটের মাঠে যখন গেছি তখন বলছে, "ভাই আমি তো আপনাদের কাজ করছিলাম, আমার নামে মামলা হয়ে গেছে। আমি তো ভাই আপনার কর্মী, আমার নামে মামলা হয়ে গেছে। আমি তো ভাই আমি কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই। আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে ভোট দেব।" এই মানসিকতা পোষণ করছে, আমার নামে মামলা দিতেছে। আমি আমার নেতাকর্মীদের জামিন করিয়েছি, জেলখানায় সাপোর্ট দিয়েছি, আন্দোলন সংগ্রামের পাশে থেকেছি, মিটিং মিছিল সবকিছু আমি বিচ্ছিন্ন হয়ে তাদের থেকে কোনো সময় থাকার চেষ্টা করিনি। ইভেন আজকে ধরেন জামাত আমাদের একসময় আ মিত্র ছিল। এই মিত্ররাও কিন্তু আমার সাথে মামলার আসামি ছিল এবং আমার কর্মীদের সাথেও মামলা আসামি ছিল। আমি তাদেরকেও মেইনটেইন করেছি। তাদের জামিন করিয়েছি, তাদের থাকার ব্যবস্থা করেছি, যাতায়াতের ব্যবস্থা করেছি। এটা কিন্তু বাঘারপাড়া, অভয়নগরের মানুষ সবাই জানে। তো এই সব মিলিয়ে মানুষ তো আমাকে চাবে এবং চাচ্ছে। আমি ধরুন ব্যক্তিগতভাবে দল পাগল মানুষ, আমি কর্মী পাগল মানুষ। আমি সবসময় কর্মীদেরকে নিয়ে চলি। আমি এদের ভালো-মন্দ আমি সবসময় দেখার চেষ্টা করেছি মাঠে ময়দানে।
উন্নয়ন অগ্রগতির কাজ করেছি। নিজের অর্থায়নের রাস্তা থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ প্রচুর অবদান আমার আছে। আমি এগুলো স সবিস্তারে আমি যদি আপনারা চান আমি ব্যাখ্যা করে দেখাইতে পারো। আমার লিখিতও আছে। আমি পৌরসভা যেটা হয়েছে বাগারপাড়া এটাও আমার নিজ হাতে করা। আমি ওই সময় আমার নেতা মরহুম তরিকুল ইসলামের সহযোগিতায় আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন তখন স্থানীয় সরকারের মন্ত্রী। তার সহযোগিতায় আমরা বাগারপাড়ায় ৩৬০০ ভোটার নিয়ে আমি এই পৌরসভা করেছিলাম, যেটা হওয়ার কথা ছিল না। তারপরেও আমি এটা করতে পেরেছিলাম। আমি ফায়ার সার্ভিস, অডিটোরিয়াম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বাগারপাড়ায় যেগুলো হয়েছে, সেগুলো আমি আমার আ নিজস্ব আ মা এখতিয়ারে রেখে বুদ্ধিমত্তার বলে আমি এগুলো করার চেষ্টা করেছি। আমি এই অভয়নগরে বহু স্কুল প্রতিষ্ঠান, এই দিয়াপাড়া স্কুল আমি এমপিভুক্ত করেছি। এই শিডলু হাই স্কুল এমপিভুক্ত করেছি। আমি ধলিরগাতি মাদ্রাসা এমপিভুক্ত করে দিয়েছি। এবং এটা কেউ কইতে পারবে না। বহু ভুক্ত করার সময় মানুষ কিন্তু সেখান থেকে অর্থ আদায় করে, অর্থ ফ্যাসিলিটিস নেয়। নো ওয়ান ক্যান সে। কেউ বলতে পারবে না যে কারোর কাছ থেকে ২ টা পয়সা নিয়ে আমি এ কাজ করেছি। বরং নিজের পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় দৌড়িয়েছি। কোনো জায়গায় কোনো যদি কারো আ এই কাজ আদায় করার জন্য কোনো সহযোগিতা দিতে হয়েছে, নিজের কাছ থেকে দিয়েছি এবং সেগুলো দিয়ে আমি করে এই জনগণের জন্য উপহার দিয়েছি। বড় নির্বাচনী এলাকা শুধু আমার এখানে না, সব জায়গায় কম বেশি বিএনপি একটা বড় সংগঠন। এই বড় সংগঠনের উপযুক্ত নেতৃবৃন্দ অনেকেই আছে। আমার মতো হয়তো আমার নির্বাচনী হয়তো বলব না, অনেকেই আছেন তারা নির্বাচন করার সক্ষমতা রাখেন। কিন্তু আ আমি শুধু আমার যে গণমুখী কর্মকাণ্ড ছিল, এই কর্মকাণ্ডের সাথে তুলনা করলে এখানে আমাকে প্রাধান্য দেওয়ার উচিত। দেওয়াটা খুব স্বাভাবিক এবং কেন্দ্র সেভাবে বিবেচনা করে আমাকে দিয়েছে। এখন মনে করেন যে যারা চেয়েছিল অ তারাও আমাদের সতীর্থ, সহযোদ্ধা এবং এই মাঠে আমরা একসাথে রাজনীতি করেছি এবং আমি এইটা নিশ্চিত হওয়ার পরে সবাইকে ফোন দিয়েছি। প্রত্যেকের বাড়ি গেছি। তাদেরকে বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। একজন বাদে সবাই এখন আ লাইন মতো আছে। সবাই কাজ করছে। আমি আশা করি আর ২-১ দিন গেলে সব লোকগুলো আমরা একই সাথে ধানের শীষের মাঠে, ময়দানে আমরা থাকবো। এতে কোনো সন্দেহ নেই। কোনো বিভেদ, কোনো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং এটা কেউ হবে বলে আমার মনে হয় না। কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আমরা দীক্ষা নিয়েছি। আমাদের তরুণ প্রজন্মের, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের দিক নির্দেশনা এই মাঠে ময়দানে আমরা সবাই যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, এই পর্যায়ে এসেছি। এত কষ্টের বিনিময়ে এই অর্জিত যে সুযোগটুকু আমরা পেয়েছি, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলা করব এবং ধানের শীষকে বিজয় লাভ করব ইনশাআল্লাহ।